কিছুদিন আগেও যারা বাংলাদেশের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আন্দোলন করেছিল, আজ তারা নিজেদের অধিকার ও ন্যায় বিচারের জন্য নিজ মাতৃভূমিতে আন্দোলন করছে। বলছিলাম কলকাতার শিক্ষার্থী থেকে সাধারণ জনতার কথা। यहाँ पे ये हो रहा है, सड़क के उस तरफ से सुरक्षा बल के जवान दौड़ते हुए आते हैं, आंसू गैस के गोले छोड़े जाते हैं और सड़क के इस तरफ से लोगों की भीड़ उन पर पत्थर उछालती है। 9ই আগস্ট সকাল 7:30 কলকাতার আরজে কর হাসপাতালের সেমিনার রুমে একটি মেয়ের মৃতদেহ পাওয়া যায়, যার পুরো শরীরে ছিল আঘাতের চিহ্ন। চোখ মুখ দিয়ে রক্ত ঝরছিল। তার শরীরের নিচের অংশ ছিল উলঙ্গ, পা ও পেটে ছিল আঘাতের দাগ এবং তার প্রাইভেট পার্টস দিয়েও রক্ত ঝরছিল। আর এই মেয়েটা কে ছিল জানেন? সে ছিল এই হাসপাতালের একজন জুনিয়র ডক্টর এবং স্টুডেন্ট। আর এটা শুনে 5 বছরের একজন বাচ্চাও বলে দিতে পারবে এটা কোনো সাধারণ মৃত্যু বা আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন। কিন্তু আপনারা শুনে অবাক হবেন যে হাসপাতালের পক্ষ থেকে মেয়েটির বাড়ির লোকদের বলা হয় তাদের মেয়ে আত্মহত্যা করেছে। শুধু তাই নয়, এমনকি পুলিশও শুরুর দিকে এটিকে আত্মহত্যা বলে ধামাচাপা দিতে চেয়েছিল। কিন্তু কেন? প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় টানা 36 ঘন্টা ডিউটি শেষ করে মেয়েটি বিশ্রামের জন্য সেমিনার রুমে যায় এবং সেখানে তার ফিমেল কলিগদের সাথে কিছু সময় টাইম স্পেন্ড করে এবং পরবর্তীতে খাওয়া দাওয়া করে রাত 3টার দিকে ঘুমিয়ে পড়েন। প্রাথমিক তদন্তে ধারণা করা হয় রাত 3টা থেকে সকাল 6টার মধ্যে তার মৃত্যু হয়। কিন্তু শুরুর দিকে পুলিশ এই তদন্তে জোর দেয় না, যার ফলে পুরো রাজ্যে হাসপাতালের শিক্ষার্থীরা আন্দোলনে নামে এবং কলকাতা পুলিশ তড়িঘড়ি করে তদন্ত শুরু করে। মেয়েটির ময়নাতদন্ত করা হয় একজন ম্যাজিস্ট্রেট, তার মা এবং তার 2 ব্যাচমেটের সামনে। ময়নাতদন্তের রিপোর্টে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। মেয়েটির গলার হাড় ভাঙা ছিল, অর্থাৎ তাকে গলা টিপে হত্যা করা হয়েছিল। তার শরীরে 150 মিলিগ্রাম সিমেন্ট পাওয়া গিয়েছিল, যা থেকে ধরে নেওয়া হয় 18 থেকে 20 জন সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ করেছিল। তার প্রাইভেট পার্টসে গুরুতর ক্ষতসহ চোখে, মুখে, ঠোঁটে আঘাতের দাগ এবং শরীরে 113টা কামড়ের দাগসহ তার গোড়ালি ভাঙা হয়েছিল। অর্থাৎ এরকম একটা ভয়ানক হত্যাকাণ্ড ঘটার পরেও আরজে কর হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তার দায়সারা বক্তব্য দেন, যেখানে তিনি বলেন অত রাতে তার সেমিনার রুমে যাওয়া ঠিক হয়নি। ভাবা যায় কতটা আচোদা কথা বলেছেন উনি। তারপর শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয় এবং পদত্যাগের 8 ঘন্টার মধ্যে তাকে কলকাতা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে শিফট করে দেওয়া হয়, যার পিছনে মুখ্যমন্ত্রী মমতার সরাসরি হাত আছে বলে ধরে নেওয়া হয়। কিন্তু সেখানেও শিক্ষার্থীদের কঠোর অবস্থান ও হাইকোর্টের নির্দেশে সন্দীপ ঘোষ কর্মবিরতিতে চলে যান। এছাড়া এই কেসে যাকে প্রধান আসামি করা হয় তার নাম হলো সঞ্জয় রায়। পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার হওয়ার পরেও বিভিন্ন পলিটিক্যাল ক্ষমতার জোরে আরজে কর হাসপাতালে রোগী ভর্তি করা সহ যাবতীয় দালালির দায়িত্ব পায়। কিন্তু পোস্টমর্টম অনুযায়ী এবং তার শরীরের অবস্থা ভেদে সবাই ধরে নেয় এটা তার একার পক্ষে সম্ভব নয়। এছাড়া এই কেসকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া এবং প্রমাণ লোপাট করার জন্য 14 আগস্ট রাতে 5 থেকে 10,000 জন মানুষ হামলা করে আন্দোলনকারীদের ওপর এবং হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে, যেখানে তারা রোগী ও ডাক্তারদের মারধর করে এবং বিভিন্ন জিনিস লুটপাট করে নিয়ে যায়, যা কিছুদিন আগে আমাদের দেশে হাসিনাও করেছিল। তাছাড়া আরেকটা শকিং নিউজ হলো যে সেমিনার রুমে হত্যাকাণ্ডটি হয়েছিল তার পরের দিনে সেই সেমিনার রুমের দেওয়াল ভেঙে কনস্ট্রাকশনের কাজ শুরু করা হয়। মানে বুঝতে পারছেন ব্যাপারটা? যেখানে ইনভেস্টিগেশন শেষ হওয়ার পরেও ক্রাইম সিনে সাধারণ মানুষ সহজে ঢুকতে পারে না, সেখানে পুরোদমে ইনভেস্টিগেশন শুরু করার আগেই তারা দেওয়াল ভেঙে কনস্ট্রাকশনের কাজ শুরু করেছে। অতএব এ দ্বারা বোঝাই যায় পুরো ঘটনাকে তারা ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করেছিল এবং মমতা প্রশাসন পুরো দমে সাহায্য করেছিল। কিন্তু কেন? এটা কি শুধুই একটা হত্যাকাণ্ড, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে বড় কোনো ষড়যন্ত্র, যার বলির শিকার হয়েছে এই ডাক্তার মেয়েটি? আপাতত কেসটি হয়তো সিবিআইয়ের হাতে চলে গেছে। এখন দেখা যাক এই কেসের মেন আসামি কারা এবং তারা তাদের যথাযথ শাস্তি পায় কিনা। ততদিন পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখুন। এই আন্দোলন শুধু কলকাতা না, পুরো ইন্ডিয়াবাসীর।